হাই প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব পরিসংখ্যান নিয়ে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পরিসংখ্যানের যে প্রাথমিক ধারণা আছে আমরা প্রথমত সেটা নিয়ে আলোচনা করব। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ দৃষ্টি দিয়ে বলছি যে তোমরা যদি এই পরিসংখ্যানের এই ক্লাসটা দেখো তাহলে তথ্য কি উপাত্ত কি এই সম্পর্কে এই পরিসংখ্যানের বিভিন্ন নাম আছে, যেমন দশম শ্রেণীতে পরিসংখ্যান এবং আমরা যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটা তথ্য উপাত্ত নামকরণ করা আছে, কিন্তু তথ্য উপাত্তকে একত্রেই বলা হয় কি পরিসংখ্যান। সেই পরিসংখ্যান নিয়ে আলোচনা করব এবং প্রথমত আমরা যে পরিসংখ্যান নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কি প্রাথমিক ধারণা, অর্থাৎ প্রথম ক্লাসটায় আমরা সম্পূর্ণ প্রাথমিক যে বেসিক গুলো আছে সেই বেসিক গুলো তুলে ধরব। পরিসংখ্যান এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি স্ট্যাটিস্টিক, অর্থাৎ এই পরিসংখ্যানের জনক বলা হয় কাকে? কার্ল পিয়ার সেনকে। পরিসংখ্যানের জনককে কার্ল পিয়ার সেন। ইনি প্রথম পরিসংখ্যান নিয়ে মতবাদ করেন এবং পরিসংখ্যানের উদ্ভাবন করেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের পদার্থবিজ্ঞানী বা পদার্থবিদ সত্যেন বোসের অনুপ্রেরণায় কাজী মোতাহের হোসেন উনি পরিসংখ্যান বিষয়ে কলকাতা যান পড়াশোনা করতে এবং দীর্ঘ কয়েক বছর গবেষণা করে উনি বাংলাদেশে এসে 1948 সালে ঢাকা বিভাগে পরিসংখ্যান স্থাপন করেন এবং পরিসংখ্যান বিভাগটি চালু করেন। দ্বিতীয়ত এই পরিসংখ্যান নিয়ে উনি পরবর্তীতে বিভিন্ন গবেষণা চালান এবং পরিসংখ্যানকে কেন্দ্র করে একটা বিভাগ তৈরি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন আমরা সেই পরিসংখ্যানের মূল বেসিক এবং ক্রিয়েটিভ গুলো নিয়ে আলোচনা করব, যার বেসিক এবং আবেদনিক অর্থ আমরা এই যে তথ্যগুলো আছে বা এই বোর্ডে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর ব্যাখ্যায় আমরা সব পেয়ে যাব। সুতরাং আমরা দেখে আসি। তো প্রথমত আমরা দেখব পরিসংখ্যান কি। পরিসংখ্যান কি। তো এখানে লেখা আছে কোন ঘটনার সংখ্যাসূচক তথ্য বা উপাত্ত সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ এবং ব্যাখ্যা সহ যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কি বলা হয়? পরিসংখ্যান। কি বলছি? কোন ঘটনার সংখ্যাসূচক তথ্য বা উপাত্ত সংগ্রহকে উপস্থাপন, বিশ্লেষণ বা ব্যাখ্যা করার সিদ্ধান্ত গ্রহণ করাকেই বলা হয় পরিসংখ্যান। তবে পরিসংখ্যান শিখতে হলে আমাদের সংখ্যাসূচক বাক্যসমূহ দেখতে হবে। ওকে, এখন দেখুন এই যে পরিসংখ্যান আছে এই পরিসংখ্যানের যদি বলা হয় কি পরিসংখ্যানের কাঁচামাল কি, পরিসংখ্যানের কাঁচা মাল, পরিসংখ্যানের কাঁচামাল হচ্ছে উপাত্ত। তোমাদের যদি প্রশ্ন বলা হয় যে পরিসংখ্যানের কাঁচামাল কি, বলবা উপাত্ত। ওকে, তো পরিসংখ্যানের কাঁচামাল হচ্ছে কি? উপাত্ত। যাই হোক, পরিসংখ্যান নিয়ে আলোচনা শেষ হলো। তো আমরা এখন আলোচনা করব কি নিয়ে? তথ্য আর উপাত্ত নিয়ে। কি নিয়ে আলোচনা করব? তথ্য। পরিসংখ্যান শেষ হলো, তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব। আচ্ছা, তথ্য কি আর উপাত্ত কি? চলুন দেখে আসি তথ্য কি, উপাত্ত কি। আচ্ছা, তথ্যের ইংরেজি হচ্ছে ইনফরমেশন। আর উপাত্তের ইংরেজি হচ্ছে ডাটা। তথ্যের ইংরেজি কি? ইনফরমেশন। উপাত্তের ইংরেজি হচ্ছে ডাটা। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন আরেকটা বিষয় দেখতে হবে আমাদের। যদি তোমাদের বলা হয় স্যার
এখানে আমি যদি প্রশ্ন করি যে এখানে কোনটা বড়, তথ্য বড় না উপাত্ত বড়, তাহলে তোমরা বলতে পারো স্যার যে তথ্যতে 2টা ডিজিট আছে বা 2টা শব্দ আছে আর উপাত্ততে 3টা শব্দ আছে, সেই ক্ষেত্রে উপাত্ত বড়। কিন্তু আমি দেখবো, তাহলে ফলো করে দাও, এখানে আছে কি তথ্যের ইংরেজি কি ইনফরমেশন, আর উপাত্তের ইংরেজি কি ডাটা। তাহলে আমরা কোনটা ইউজ করব? এই ক্ষেত্রে ইংলিশে অ্যালফাবেটের জন্য তো এটা বড় হচ্ছে কি ইনফরমেশন বা তথ্য। সুতরাং ওটা কোনো ভ্যালু না। মূলত আমাকে দেখতে হবে কি যে তথ্যের উপাত্তর মধ্যে আমাকে বিশ্লেষণ করতে হবে। কারণ এই তথ্য উপাত্ত জানতে হলে পরে আমাদের কিছু চলক জানতে হবে। তো চলকের টপিকস আমরা একটু পরে আসতেছি। আগে তথ্য কি উপাত্ত কি এটা একটু জেনে আসি। আচ্ছা ধরে নাও 40, 30, কতগুলো সংখ্যা আছে। এখানে কতগুলো কি আছে? সংখ্যা। তো আমরা এই প্রত্যেকটাকে, এইটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, এই প্রত্যেকটার একটা সংখ্যা আছে এবং এই সংখ্যাগুলোকে একত্রে বলে এক একটাকে বলা হয় উপাত্ত। কি বলা হয়? উপাত্ত। এটাকেও কি বলা হয়? উপাত্ত। প্রত্যেকটা সংখ্যাকে কি বলা হবে? উপাত্ত। এখন দেখো প্রশ্ন হচ্ছে কি, এই যে প্রত্যেকটা উপাত্তগুলো আছে, এই অনেকগুলো উপাত্তকে মিলে, এই প্রত্যেকটা উপাত্ত মিলে তৈরি হবে কি? তথ্য। কি তৈরি হবে? তথ্য। তাহলে তথ্য হচ্ছে কি অনেকগুলো উপাত্তের সমন্বয়ে তৈরি হয় কি? তথ্য। কি বলছি? অনেকগুলো উপাত্তের সমন্বয়ে তথ্য তৈরি হয়। আচ্ছা দেখুন, আর একটা বিষয় হচ্ছে কি এই তথ্য আর উপাত্তর মধ্যে পার্থক্য যদি খুঁজতে যাই, তাহলে আমরা বুঝবো কি যে তথ্য হচ্ছে কি ডেটা এন্ট্রি করা, মানে সরি, উপাত্ত মানে ওটা এন্ট্রি করে, মানে ইনপুট হিসেবে কাজ করবে, কিন্তু আউটপুট হিসেবে যেটা বের হবে সেটা হচ্ছে কি তথ্য। ঠিক আছে? আপনি যে কিছুই ইনপুট করেন, মানে আমি হাই লেভেলে বলছি, যেমন পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স নিয়ে বিসিএস এর কিছু টপিকসে আসে দুই একটা প্রশ্ন, তো সেই ভাইদের উপর ভাইদেরকে বলছি যে এখানে দেখুন এরকম যদি বলা হয় যে ইনপুট এবং আউটপুট, যদি আমরা বলবো কি উপাত্ত হচ্ছে কি ইনপুট আর আউটপুট হবে কি তথ্য। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে আর বাড়াবাড়ি করতেছি না। এখন দেখুন, দেখুন এই যে 40 আর এই যে 30, এই যে 20, 30, 40, 50, এই যে কতগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলোই হচ্ছে কি উপাত্ত। এক একটা সংখ্যাই হচ্ছে কি উপাত্ত, অনেকগুলো উপাত্ত মিলে কি তৈরি হবে? তথ্য। এখন আমরা কি শিখলাম? তথ্য উপাত্ত বুঝলাম, মোটামুটি প্রাথমিক ধারণা বুঝলাম। এখন উপাত্ত নিয়ে একটু আলোচনা করি। উপাত্ত দুই ধরনের উপাত্ত পাওয়া যায়। আমরা জানি কয় ধরনের উপাত্ত পাওয়া যায়? উপাত্ত পাওয়া যায় দুই ধরনের। একটা হচ্ছে কি প্রাথমিক উপাত্ত, প্রাথমিক উপাত্ত, আর একটা হচ্ছে কি মাধ্যমিক উপাত্ত। কি বলছি? একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত আর একটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। আর মাধ্যমিক উপাত্ত কি আর প্রাথমিক উপাত্ত কি? আচ্ছা, যে উপাত্ত সরাসরি উৎস থেকে সংগৃহীত হয়, সরাসরি উৎস থেকে, তাহলে কি বললাম? যে উপাত্ত সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় তাকে বলা হবে কি প্রাথমিক উপাত্ত। আর যে উপাত্তগুলো পরোক্ষভাবে, পরোক্ষভাবে সংগৃহীত হয় তাকে বলবো কি মাধ্যমিক উপাত্ত। তো উপাত্ত দুই প্রকার, একটা প্রাথমিক উপাত্ত, একটা মাধ্যমিক উপাত্ত। তার মাধ্যমিক উপাত্ত কাকে বলবো? যে উপাত্তগুলো সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় তার হবে প্রাথমিক, আর মাধ্যমিক উপাত্ত বলবো কি পরোক্ষভাবে যে উপাত্ত সংগৃহীত হয় তাকে বলবো কি মাধ্যমিক উপাত্ত। এখন আমরা আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি চলক। তো এই পরিসংখ্যান জানতে হলে আমাদের জানতে হবে কি চলক। আরে চলকটা কি? পরিসংখ্যানের মূল শর্ত হচ্ছে কি
যে কোনো প্রক্রিয়াই হোক আর যে কোনো প্রসেসেই হোক না কেন, পরিসংখ্যান মূলত সংখ্যা ভিত্তিক হতে হবে। যদি সংখ্যা ভিত্তিক না হয় তাহলে কোনো পরিসংখ্যান সংগঠিত হতে পারে না বা কোনো পরিসংখ্যান গড়ে উঠতে পারে না। তাই যে প্রসেসেই থাকুক না কেন, পরিসংখ্যানকে সংখ্যা ভিত্তিক করে নিতে হবে। সেই সংখ্যার উপর নির্ভর করে বা সেই সংখ্যার উপর নির্ভর করে চলককে দুই প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। তো এই জন্য চলককে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। এখন বিচ্ছিন্ন চলক কি আর অবিচ্ছিন্ন চলক কি? দেখ, বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকে শুধু পূর্ণ সংখ্যা থাকবে। বিচ্ছিন্ন চলকে সর্বদাই পূর্ণ সংখ্যা থাকবে, অবিচ্ছিন্ন চলকে বাস্তব সংখ্যা থাকবে। এখন এই বাস্তব সংখ্যার ভেতর পূর্ণ সংখ্যা থাকতে পারে, দশমিকও থাকতে পারে, ঋণাত্মক সংখ্যা থাকতে পারে, কোনো ভ্যালু নেই। ঠিক আছে, যে কোনো টপিকসে থাকতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা থাকতে পারে। সো এই বাস্তব সংখ্যা জানতে হলে পরে আমাদের জানতে হবে, দেখুন যদি আমরা বলি ওজন, এখন ওজন এটা অবিচ্ছিন্ন চলক ধরা যায়। কারণ কি ওজন কারো কারো ক্ষেত্রে 50.5ও হতে পারে, 20.5ও হতে পারে, এরকম হতে পারে। কিন্তু বিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যাই হতে হবে, যার কোনো দশমিক থাকবে না বা অন্যান্য কোনো সংখ্যা থাকবে না। সেই চলকের উপর বা এই জন্যই চলকের উপর নির্ভর করে চলককে দুই ভাগে ভাগ করা হয়েছে, মানে সংখ্যার উপর নির্ভর করে, সরি, বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। এই প্রসেসে তখন আসবো যখন আমরা আর টু ক্লিয়ারলি হব। সুতরাং আমরা একটু অন্য প্রসেসে যাই। যেহেতু সাধারণভাবে আমরা তথ্য আর উপাত্ত বুঝলাম, তো এখন আমরা যাব বিন্যস্ত এবং অবিন্যস্ত। সো আমরা একটা উপাত্ত নিয়ে নিই। যাই হোক, আমরা এখানে 10টা উপাত্ত নিছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এইখানে আমরা 10টা উপাত্ত নিছি। এই 10টা উপাত্ত নেওয়ার জন্য আমাদের দেখতে হবে কি এই 10টা উপাত্তকে কেন্দ্র করে আমরা তথ্য উপাত্ত পাবো এবং বিন্যস্ত অবিন্যস্ত সবকিছুই এখান থেকেই, এই একটা উপাত্ত থেকে আমরা সব নিরূপণ করতে পারবো। দেখুন কিভাবে। আচ্ছা, এখানে তাহলে আমরা আর কিছু অর্থ নিই, 15টা নিয়ে নিই। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কি দেখবো, প্রথমত এই যে এক একটা কি হচ্ছে উপাত্ত, আর সব মিলে কি তৈরি হবে একটা তথ্য। আচ্ছা, ফাইন। এখন এটা যদি হয়ে থাকে, এখন আমরা দেখব কি বিন্যস্ত ও অবিন্যস্ত কি। এই ক্ষেত্রে আমরা চিন্তা করব কি বিন্যস্তটা নিয়ে আর অবিন্যস্ত নিয়ে। প্রথমত আমরা বিন্যস্ত অবিন্যস্ত তো ব্যাখ্যা দিয়ে আসি। বিন্যস্ত হচ্ছে কি কোনো উপাত্ত যদি এলোমেলো থাকে তখন তাকে যদি সাজানো হয় তখন সেটা হয়ে যায় কি বিন্যস্ত। এখন আর অবিন্যস্ত হচ্ছে কি কোন উপাত্ত যদি এলোমেলো থাকে, তাকে যদি সাজানো না থাকে, অর্থাৎ কি এলোমেলো অবস্থাকে অবিন্যস্ত বলা হয়, আর সাজানোকে বলা হয় বিন্যস্ত। সুতরাং আমরা দেখে আসি। তো এই যে একটা কি আছে, এই একটা তথ্য আছে, এই তথ্যের মধ্যে যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলো কি আকারে আছে দেখুন। এই উপাত্তগুলো এলোমেলো আছে, কখনো কিন্তু সাজানো নেই, সব কিন্তু এলোমেলো আছে। এই জন্য এটাকে আমরা বলবো কি অবিন্যস্ত। তাহলে আমরা দেখে আসি বিন্যস্ত আর অবিন্যস্ত। বিন্যস্ত আর হচ্ছে কি অবিন্যস্ত।
তাহলে যেহেতু এইটা এলোমেলো আছে, যেহেতু কি আছে প্রত্যেকটা সংখ্যা এলোমেলো আছে, কোনোভাবেই সাজানো নেই, সুতরাং এটা কি আকারে আছে? অবিন্যস্ত আকারে আছে। তো এটা আছে অবিন্যস্ত আকারে। এখন আমরা বিন্যস্ত করব, যদি কোনো কোনো তথ্যের উপাত্ত সমূহ যদি এলোমেলো থাকে সেটাকে সাজানো হবে, যদি সাজানো যায় সেটাই হবে কি বিন্যস্ত। তো এখানে যদি বিন্যস্ত দুই প্রকার হতে পারে, বিন্যস্ত আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে কি অধক্রম অনুসারে, আর একটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে। মনে রাখতে হবে যে বিন্যস্ত আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে অধক্রম অনুসারে, অধক্রম, আর একটা হচ্ছে কি ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম। এখন অধক্রম কি আর হচ্ছে ঊর্ধ্বক্রম কি? অধক্রম হচ্ছে বড় থেকে ছোট করে সাজানো, অর্ধক্রম হচ্ছে বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে বিন্যাস তো দুভাবে হতে পারে, একটা হচ্ছে কি ছোট অধক্রম অনুসারে, আর একটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে। অধক্রম অনুসারে হচ্ছে কি বড় থেকে ছোট আকারে যাবে, বা বড় থেকে ছোট আকারে সাজাতে হবে, এবং অধক্রম অনুসারে হচ্ছে কি মানে ঊর্ধ্বক্রম অনুসারে ছোট থেকে বড় ক্রমে সাজানো হবে। তো তোমরা যেভাবেই সাজাও না কেন কোনো প্রবলেম নাই, কিন্তু সঠিক তথ্য দেওয়ার জন্যই মনোযোগটা বা সেক্টরটি ঠিক রাখতে হবে। আচ্ছা, দেখে আসি। তো এই ক্ষেত্রে আমরা বিন্যস্ত অবিন্যস্ত চিনলাম, এখন চিনব কি পরিসর, পরিধি, শ্রেণী সংখ্যা। কি কি চিনব? পরিসর, পরিধি, শ্রেণী সংখ্যা। এখন পরিসর কি, শ্রেণী সংখ্যা কি এবং পরিধি কি? অনেকেই প্রশ্ন থাকতে পারে যে পরিসর এবং পরিধি কি। তোমরা মনে রাখবা পরিসরও যা পরিধিও তাই, একই কথা। পরীক্ষায় যা থাকুক না কেন, তোমাদের যদি পরিসর নির্ণয় করতে বলে বা পরিধি নির্ণয় করে, তুমি মনে রাখবা কি পরিসরও যা পরিধিও তাই, কিন্তু শ্রেণী সংখ্যা কিন্তু আলাদা। শ্রেণী সংখ্যা কি আলাদা। তো আগে পরিসর বের করে নিতে হয়, তারপরে কি শ্রেণী সংখ্যা বের করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়। এই ক্ষেত্রে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার ক্ষেত্রে আমাদের কি কি দরকার আছে? পরিসর এবং শ্রেণী সংখ্যা। এখন দেখে আসি, এই যে এটা আছে, প্রথমত আমাদের এখান থেকে যদি বলা হয় কি যে পরিসর নির্ণয় করো, কি নির্ণয় করব? পরিসর, পরিসর নির্ণয়। তো মনে রাখবা পরিসরের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি লিখে দিচ্ছি, পরিসর সমান লেখা যায় কি সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানও দিতে পারি, সর্বোচ্চ সংখ্যা দিতে পারি, কোনো প্রবলেম নাই। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান যোগ 1। আমরা কি করতে পারি? এটাই হচ্ছে কি পরিসরের সূত্র। পরিসরের সূত্র কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের প্রথমত যদি ভালো হয়, একে আমরা কি করব, এলোমেলো আছে আগে পুনরায় সাজাই নেব, সাজানো অর্থাৎ কি বিন্যস্ত করে নেব। তো বিন্যস্ত করতে হলে পরে এখানে সর্বোচ্চ বড় সংখ্যাটা কি আছে দেখো তো, এই যে 60, আর সর্বনিম্ন ছোট সংখ্যা আছে কত? 20। সর্বনিম্ন ছোট সংখ্যা আছে কত? 20, এবং সর্বোচ্চ সংখ্যা আছে কত? 60। তাহলে এখানে সর্বোচ্চ মানটা আমরা বসাই। সর্বোচ্চ মান কি আছে দেখো তো, সর্বোচ্চ মান আছে কত? 60, এই মাইনাস সর্বনিম্ন মান আছে কত? 20, আর এটা আছে কি যোগ 1 সমান কত হচ্ছে দেখো তো,
60 থেকে 20 চলে গেলে কত থাকে 40 যোগ 1 সমান আছে কত 41। তাহলে এই 41 হচ্ছে তোমার কি 41 হচ্ছে আমাদের পরিসর। 41 হচ্ছে কি আমাদের পরিসর। এখন তোমাকে যদি বলা হয় যে এই যে একটা তথ্য আছে এই তথ্য থেকে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তো শ্রেণী সংখ্যারও একটা সূত্র আছে। শ্রেণী সংখ্যার সূত্রটা আমি লিখে দিচ্ছি। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা সমান কি লেখা যায়? শ্রেণী সংখ্যা সমান লেখা যায় পরিসর বাইলো শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি, এটা শ্রেণী ব্যক্তিও বলা যায়, শ্রেণী ব্যবধানও বলা যায়। তবে মনে রেখো, তো এই ক্ষেত্রে পরিসর আমরা জানি, দেখো উপরে লিখি, হয়তো এটা মুছে ফেলি, এটা তো মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা সমান কি লেখা যায়? শ্রেণী সংখ্যা সমান কি লেখা যায়? পরিসর বাইলো শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান। পরিসর সমান কি লেখা যায়? শ্রেণী সংখ্যা বাইলো শ্রেণী ব্যবধান। এখন এই পরিসর আমরা ওই যে পূর্ববর্তী পাইছি কত পরিধি, যে আগের বার আগে পেয়েছিলাম কত পরিসর পেয়েছিলাম কত 41। এখন তোমার প্রশ্নে যদি বলা থাকে শ্রেণী ব্যবধান 5 ধরে করো, শ্রেণী ব্যবধান 10 ধরে করো, তাহলে আমরা সেটা ধরে করব। আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা 5, 10, 15 যে কোনো ভাবেই আমরা নিতে পারি। তবে সব সময়ের জন্য মনে রাখবা যে উপাত্তর মধ্যে ব্যবধান যদি 40 বা 50 এর নিচে থাকে তাহলে 10, 5 ধরে যা করো কোনো সমস্যা নেই। তো আমরা সাধারণত কত ধরে করতেছি, এখন 5 ধরে করি। কত ধরে করব? 5 ধরে। এখন এই 41 এ 5 দ্বারা ভাগ করলে পরে কত আসে? 5 8 40, অর্থাৎ কি 8.2। কত আসে? 8.2। তো আমাদের শ্রেণী সংখ্যা তো কখনো খণ্ড হতে পারে না, এটা সম্পূর্ণ পূর্ণ হতে হবে। তো সেই ক্ষেত্রে কি এখানে আছে ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশ তো হবেই না। তো আমরা কি করব? সেটাকে পূর্ণতে নির্ভর হতে হবে। এই জন্য আমরা লিখতে পারি কি প্রায়, এটাকে বলা হয় প্রায় চিহ্ন। মনে রাখবা এই চিহ্নটাকে কি বোঝায়? প্রায় চিহ্ন। প্রায় কত হবে? 9। প্রায় কত? 9। তাহলে আমরা কয়টা ছক টানবো? 9টা ছক টানবো। কয়টা? 9টা। যদি আমাদের ইনকেস বলে কি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তো প্রশ্নটা এরকম আসবে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। তো এখন আমরা যেহেতু এই যে পূর্বে কি পাইছি, আমরা 9 পাইছি, শ্রেণীর সংখ্যা কয়টা? 9, তাহলে 10টা টানতে হবে। তো এইভাবে আমরা কয়টা টানবো? 10টা টানি। তো আগে হেডিং গুলো লিখে নেবা। প্রথমে আমরা রাখবো কি শ্রেণী ব্যক্তি, তারপরে আমরা তো গণসংখ্যা নির্ণয় করতেছি, এজন্য দরকার আছে কি টালি, আর এরপর আছে কি গণসংখ্যা। বোঝা যাচ্ছে? আচ্ছা, সবাই খেয়াল করবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো আমরা কয়টা নিছি? একটা অলরেডি চলে গেছে, মোট আছে আমরা 9টা নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা কয়টা নিছি? 9টা নিছি। এখন এই ক্ষেত্রে আমরা দেখতে হবে কি শ্রেণীব্যবধি আমরা কতটা ধরেছি? সর্বনিম্ন 20। যদি আমরা এই পাশে 20 নিই, আমরা ব্যবধান ধরছি কত? 5 করে।
তাহলে এইভাবে আমরা বসাই দেবো আগে 25, 30, 35, 40, 45, 50, 55, 60। আর এই পাশে ব্যবধান থাকবে 5 করে, তাহলে সেটাকে বলবো আমরা 20 থেকে দেবো 20, 21, 22, 23, 24। তাহলে ব্যবধান হচ্ছে কত? 24। তারপর হচ্ছে কত? 29। তারপর হচ্ছে কত? 34। এরপরে আছে কত? 39। এরপরে হচ্ছে কত? 44। এরপরে হচ্ছে কি? 49। এরপরে হচ্ছে কি? 54। এরপর হচ্ছে 59। এরপর হচ্ছে কি? 64। এখন আমরা বের করব কি? টালি। এখন টালির ক্ষেত্রে আমরা কি করব দেখো, তো আমরা এক একটা সংখ্যা টানবো আর একটা কাটবো। এখানে 40 কাটলাম, 40 কোন ঘরে আছে? এই ঘরে, দিলাম একটা দাগ। আবার 30 কাটলাম, কোন ঘরে আছে? এই ঘরে একটা দাগ দিলাম। তারপর আছে কত? 20, দিলাম 20, কোন ঘরে আছে? এই ঘরে। 25 কোন ঘরে? এই ঘরে। 30 এই ঘরে, কয়বার আছে? দুইবার দিলাম। 25 কোন ঘরে আছে? এই ঘরে আছে। 55 কোন ঘরে আছে? দেখো তো, এই ঘরে দিলাম। 55, 60 কোন ঘরে আছে? নিচে, একেবারে নিচে। এরপর আছে 40 কোন ঘরে? 40, 40 এইটায় আছে। 40, 45 ও কোথায় আছে? নিচেরটায়। 25 কোথায়? 25 এখানে। 30 কোথায়? এখানে। 40 কোথায়? এখানে আছে। এরপর আছে 20 কোথায়? এখানে। আচ্ছা, যখনই টালি না থাকবে তখন সেটাকে কি ধরে নেব? শূন্য। তাহলে এখানে আমরা 2 হচ্ছে কত গণসংখ্যা? 2, 3, 4, 0, 3, 1, 0, 1, 1। এখন গণসংখ্যার সমষ্টিকে n দ্বারা প্রকাশ করা হয়। এখন এইগুলো যোগ করলে পরে দেখো 1, 2, 3, 6, 10, 11, 12, 13, 14, 15। তাই n এর মান হচ্ছে কত? 15। দেখো এইটাই হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা। এবং এইটা আছে কি, দেখো 15টা সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। সুতরাং আমরা এভাবেই গণসংখ্যার পর্বটা শেষ করব এবং এইভাবেই গণসংখ্যা নির্ণয় করব। আচ্ছা, যদি কারো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিংক দিও, আচ্ছা আমি ওটা সমাধান করে দেব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।